আজকে তোমাদের ফিজিক্স তরঙ্গ অধ্যায় সেকেন্ড ক্লাসটা হবে। তো লাস্ট ক্লাসে আমরা ভি ইকুয়াল এফ ল্যামডা এই সমীকরণটা পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা এই সমীকরণ রিলেটেড কয়েকটা অঙ্ক দেখব এবং আরেকটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ক্লাসের শুরুতে তোমরা একটু ভাইয়া দেখাচ্ছি, তোমরা একটু এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই প্রথম যে চিত্রটা আছে, ভিডিওটা স্টপ করে এই চিত্রটা একটু এঁকে নাও ভাইয়া। যে এখান থেকে এই পর্যন্ত একটু প্রশ্নটা লেখো, লেখে নিচে এই চিত্রটা এঁকে নাও। তো আমরা এই চিত্র সাহায্যে আমরা একটা ম্যাথ করাবো, একটা দুইটা ম্যাথ করায় তারপর আমরা নতুন টপিকটা শুরু করব। তো তোমাকে এখানে কি বলা আছে দেখো, যে চিত্রতে তরঙ্গ দৈর্ঘ্য, দেখো আমাদেরকে বলছে কি তরঙ্গ দৈর্ঘ্য। আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি, আর বিস্তারকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তোমাকে এই দুইটা জিনিস নির্ণয় করতে বলছে। তো আসো আমরা এখানে যদি সমাধানে যাই, খেয়াল করো, আমরা এই হচ্ছে তোমার চিত্রটা দেওয়া আছে, তোমরা নিচে সমাধানটা লেখো। এইখানে পয়েন্টটা দেওয়া আছে 0, এখানে 1, এটা হচ্ছে 2, আর এই দিক বরাবর দেওয়া আছে হচ্ছে 0.1, আর এই দিক বরাবর দেওয়া আছে হচ্ছে -0.1। এবং তোমরা যদি একটু খেয়াল করো যে চিত্রের x অক্ষ বরাবর দেওয়া আছে দেখো দূরত্ব, তাহলে এই দিকে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে দূরত্ব, যেটা হচ্ছে মিটার এককে দেওয়া আছে। আর এই দিক বরাবর দেওয়া আছে হচ্ছে বিস্তার, এই দিক বরাবর আমাদেরকে দিয়ে দিছে বিস্তার, এটাও হচ্ছে তোমার মিটার এককে দেওয়া আছে। এখন আমাদেরকে এখান থেকে তোমাকে জানতে হবে গ্রাফ থেকে পারার জন্য যে বিস্তার কাকে বলে। বিস্তারের সংজ্ঞা ছিল তরঙ্গটা যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে বিস্তার। তাহলে খেয়াল করো তো, তরঙ্গটা y অক্ষ বরাবর সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 0.1 মিটার, এবং -y অক্ষ বরাবরও সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, 0.1 মিটার। তাহলে লেখো যে চিত্র হতে তরঙ্গের বিস্তার a সমান হচ্ছে 0.1 মিটার। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা 0.1 পজিটিভটা কেন লিখলাম, নেগেটিভটা কেন লিখলাম না। তাহলে খেয়াল করে এটার অ্যান্সার বিস্তারের সংজ্ঞাতে আমরা দিয়ে দিছি। বিস্তারের সংজ্ঞাটা কি ছিল, যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্বটা অতিক্রম করে তাকে আমরা বলি হচ্ছে বিস্তার। এখন খেয়াল করো তো, যে কোনো বস্তুর দূরত্ব সর্বদা ধনাত্মক সংখ্যা হয়, যার কারণে এখানে নেগেটিভ বলতে বোঝাচ্ছে দূরত্বটা হচ্ছে নিচের দিকে। দেখো এখানে যে সংখ্যাটা আছে মাইনাস, এই মাইনাসটা বোঝাচ্ছে দূরত্বটা নিচের দিকে, এবং দূরত্বটা কত, দূরত্ব কিন্তু 0.1, যার কারণে আমরা এখানে 0.1 নিলাম। এরপরে আসো আরেকটা বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য। এবার আসো আমরা তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞা কি ছিল বলতো, একটা পূর্ণ চক্র সম্পন্ন করতে সে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। তাহলে ভাইয়া গত ক্লাসে বারবার বলছিলাম একটা পূর্ণ চক্র বা একটা পূর্ণ স্পন্দন, এটা বলতে কি বুঝি আমরা, একটা বৃত্ত। তাহলে খেয়াল করো তো, এখানে হাফ বৃত্ত, এখানে হাফ বৃত্ত, এই টোটালটা মিলে একটা বৃত্ত সম্পন্ন করছে, বা একটা স্পন্দন সম্পন্ন করছে, বা একটা কম্পন সম্পন্ন করছে, বা একটা সাইকেল সম্পন্ন করছে। তাহলে একটা সাইকেল সম্পন্ন করতে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে, সে দূরত্ব অতিক্রম করছে এতটুকু। তাহলে এইটাকে আমরা বলবো হচ্ছে কি বলতো, ল্যামডা। তাহলে আমরা চিত্র থেকে দেখো তো কতটুকু দূরত্ব, 2 মিটার, অর্থাৎ ল্যামডার মান কত, 2 মিটার। তাহলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে 2 মিটার। তাহলে আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের মানটাও বের করে নিলাম। এরপরে তোমরা খেয়াল করো আমাদের পরের যেটা, একটু লেখো, এই প্রশ্নটা লিখে আবার এই চিত্রটা আঁকবা। শুধু ভাইয়া এটা কি চেঞ্জ করতেছি একটু খেয়াল করো, এখানে দূরত্বের জায়গায় ভাইয়া হচ্ছে এখানে এখন দিলাম হচ্ছে সময়, দূরত্বের জায়গায় এখানে আমরা ব্যবহার করলাম হচ্ছে সময়, যেটার একক হচ্ছে আমরা এখন সেকেন্ডে। তাহলে তোমরা খেয়াল করো আবার প্রশ্নটা লেখো, এই প্রশ্নটা লেখো, এই প্রশ্নের জন্য এই চিত্রটা আঁকো, এখানে আমরা দূরত্বের জায়গায় সময় দিছি। তা এখন তোমাকে কি কি বের করতে বলছে, আমরা যদি একটু খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে যে বিস্তার বের করো, পর্যায়কাল বের করো, এবং কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে আমরা এখানেও চিত্রে যদি একটু চেঞ্জ করি, তাহলে এখানে দূরত্বের জায়গায় আমাদের আসবে হচ্ছে সময়, যেটার একক হবে হচ্ছে সেকেন্ড,
তাহলে এইখান থেকে আমরা যদি আসি তাহলে বিস্তার তো যা আছে তাই আছে, আমাদের এখন হচ্ছে পর্যায়কাল বের করতে হবে। তাহলে আমরা আসলে যদি পর্যায়কাল বের করি, পর্যায়কাল এটাকে আমরা ক্যাপিটাল টি দ্বারা প্রকাশ করি। তাহলে পর্যায়কালের সংজ্ঞাটা কি ছিল বলতো? একটা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে বা একটা সাইকেল সম্পন্ন করতে তার যে সময় লাগে তাকে আমরা বলতাম হচ্ছে পর্যায়কাল। তাহলে একটা সাইকেল সে এখান থেকে যাত্রা শুরু করছে, এইখান থেকে এখানে এসে এখানে সম্পন্ন করছে, তাহলে একটা সাইকেল সম্পন্ন করতে তার সময় লাগছে কত বলতো? 2। তার মানে এককটা যেহেতু সেকেন্ড, তাহলে আমরা এখানে এই ক্ষেত্রে আমরা পর্যায়কালটা হচ্ছে টোটালটা, এই ক্ষেত্রে আমরা পর্যায়কাল সমান সমান তাহলে কত লিখতে পারি বলতো? 2 সেকেন্ড। তাহলে টি সমান সমান হচ্ছে 2 সেকেন্ড। এরপরে তোমাকে বলা হচ্ছে কম্পাঙ্ক বের করো। তাহলে আমরা কম্পাঙ্ক f সমান সমান আমরা জানি হচ্ছে 1/t। তাহলে তুমি মান বসায় দাও, 1/t তার মানে হচ্ছে 0.5 হার্টজ। কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। এবার 3 নাম্বার যে প্রশ্নটা আছে খেয়াল করো তোমরা, এবার 3 নাম্বার প্রশ্নটা একটু লেখো। আমাদের 3 নাম্বার প্রশ্নে বলছে পূর্বের চিত্রদ্বয়ের সমন্বয়ে তরঙ্গের বেগ নির্ণয় করো। অর্থাৎ পূর্বের যে দুইটা চিত্র দিছে ওই দুইটা চিত্র থেকে তোমাকে তরঙ্গটার বেগ বের করতে বলছে। তাহলে আসো আমরা যদি আসি 3 নাম্বার প্রশ্নের জন্য, তো খেয়াল করো আমরা 3 নাম্বার প্রশ্নটার জন্য যে পূর্বের চিত্রদ্বয়ের সমন্বয়ে তরঙ্গের বেগ নির্ণয় করো, তাহলে হচ্ছে পূর্বের প্রশ্নদ্বয় হতে দেখো তো আমরা কি কি বের করছি? তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান সমান দেখো 2 মিটার। তারপর হচ্ছে কম্পাঙ্ক f সমান সমান 0.5 হার্টজ। তাহলে আমাদেরকে বের করতে বলছে, তোমার কি বলছে? তরঙ্গের বেগ নির্ণয় করো। তাহলে আমরা জানি v সমান সমান হচ্ছে f ল্যামডা। তাহলে তুমি খেয়াল করো f এর মান বের করছি আমরা 0.5 ইনটু ল্যামডার মান আগে প্রশ্নে আমরা বের করছি 2, তাহলে এটা করলে আসবে হচ্ছে 1। তাহলে হচ্ছে আমাদের খেয়াল করো v, তাহলে সুতরাং v সমান সমান হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। অতএব তরঙ্গের বেগ 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে তরঙ্গটা দেওয়া আছে ওই তরঙ্গটার বেগ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। তো খেয়াল করো এখন হচ্ছে তোমরা এখানে ভাই একটা ব্যাখ্যামূলক প্রশ্ন লিখছি, এটা অলরেডি তোমরা পারবা। ভাই আগের দিনও বলছি যে দেখো এটা ঢাকা বোর্ড 2019-এ আসছে। তো এই ব্যাখ্যামূলক প্রশ্নটা তোমাদের SW থাকবে, তোমরা যদি না পারো ভাইয়াকে জানাবো, ভাইয়া লিখে দিব সুন্দর করে। তোমরা একবার নিজেরা চেষ্টা করবা। দেখো প্রশ্নটা কি বলছে যে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ সমদশা সম্পন্ন নয় কেন, ব্যাখ্যা করো। ভাইয়া জাস্ট একটু দেখায় দিই, বলতো তরঙ্গ শীর্ষ কোনটাকে বলে আর তরঙ্গ পাদটা কোনটা। আমরা আগের দিনই লিখে দিছি, এই পয়েন্টটাকে বলে আমরা তরঙ্গ শীর্ষ আর এই পয়েন্টটাকে বলে হচ্ছে আমরা তরঙ্গ পাদ। অর্থাৎ এই দুইটা পয়েন্ট সমদশা সম্পন্ন কেন এটা তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এখন আচ্ছা আমরা আজকে হচ্ছে পরবর্তী নতুন টপিকটা শুরু করব। তো আমাদের পরবর্তী টপিকের নাম হচ্ছে শব্দ তরঙ্গ। ঠিক আছে, আমরা পরবর্তী যে টপিকটা আছে তোমরা টপিকের নামটা লেখো শব্দ তরঙ্গ। এখন শব্দ তরঙ্গ কি আমরা এই জিনিসটা যদি একটু আগে বুঝি, খেয়াল করো তো ভাইয়া যে কথা বলতেছি, মনে করো তুমি ভাইয়ার সামনে আসো বা তোমার সাথে কেউ কথা বলতেছে, তুমি দেখবা যে তুমি তার কথাটা শুনতে পাচ্ছ। তাহলে এই যে কথাটা আমরা কিভাবে শুনতে পাচ্ছি, তাই না? আমাদের মনে প্রশ্ন জাগে যে একজন কথা বলতেছে, আমার কানে তার শব্দটা আসতেছে, তাহলে এই শব্দটা কিভাবে আসতেছে? এই শব্দটা কিভাবে যায়? শব্দটা হচ্ছে একটা তরঙ্গের আকারে যায়। তা আমরা পড়ছি একেবারে প্রথম দিনই যে তরঙ্গের একটা কাজই হচ্ছে তরঙ্গ কি করে, তরঙ্গ শক্তিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়। যেমন ভাইয়া যে কথা বলতেছে অর্থাৎ শব্দটা উৎপন্ন হচ্ছে, এই শব্দটা হচ্ছে এক প্রকার শক্তি। এই শক্তিটা ভাইয়ার মুখে উৎপন্ন হচ্ছে, এই শক্তিটা হচ্ছে তরঙ্গের মাধ্যমে ভাইয়ার মুখ থেকে শক্তিটা বের হলো, এই শক্তিটা এবার কি করলো, তরঙ্গের মাধ্যমে ভেসে ভেসে তোমার কানের কাছে পৌঁছায় গেল। অর্থাৎ শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যেটা হচ্ছে তরঙ্গের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়।
এখন তোমার মনে হতে পারে যে ভাইয়া শব্দটা কেন উৎপন্ন হয়, এটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে শব্দ কেন উৎপন্ন হয়। তো এটা বোঝার জন্য তুমি তোমার বাসায় আজকে একটা স্টিলের বাটি নিবা, বাটি নিয়ে তুমি এই বাটিটাকে যদি ফ্লোরে ছেড়ে দাও, দেখবা যে বাটিটা, আমরা স্টিলের একটা তোমার বাটি কিংবা একটা গ্লাস যদি তোমার ফ্লোরে পড়ে যায়, তুমি দেখবা যে ওইখানে শব্দ হচ্ছে। তুমি যদি একটু ভালো করে ওই বাটিটার দিকে তাকাও, তুমি দেখবা যে বাটিটা এভাবে এভাবে করে নাচতেছে, অর্থাৎ তার একটা কম্পন হচ্ছে। আমরা নাচাটাকে ফিজিক্সের ভাষায় বলি তার একটা কম্পন হচ্ছে। অর্থাৎ যতক্ষণ তার এই নাচটা থাকবে বা এই কম্পনটা থাকবে, ততক্ষণই তুমি খেয়াল করবা, তুমি শব্দটা শুনতে পারবে। তুমি বাটিটা মনে করে এভাবে এভাবে নাচতেছে বা কম্পন দিচ্ছে, তুমি বাটিটাকে জাস্ট ধরবা, দেখবা যে সাথে সাথে শব্দ অফ হয়ে গেছে। কারণ কি, তুমি ধরার সাথে সাথে হচ্ছে তার কম্পনটা অফ হয়ে গেছে, আর কম্পন অফ হয়ে যাওয়ার সাথে সাথে তার শব্দটাও কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। তুমি আরেকটা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা দেখতে পারো। মনে করো সেম একটা বাটিতে তুমি কি করলা, পানি নিছো। একটা বাটিতে পানি নিয়ে তুমি বাটির একেবারে কোনায় হালকা করে একটা কিছু দিয়ে বাড়ি দিবা। তো তুমি যদি বাড়ি দাও, তুমি দেখবা যে পানির মধ্যে এরকম গোল গোল আকারে তরঙ্গ চারদিকে ছড়ায় পড়তেছে, এরকম গোল গোল আকারে চারদিকে তরঙ্গ ছড়ায় পড়তেছে। অর্থাৎ তুমি যখন বাড়ি দিছো, তার একটা মধ্যে কি দিছো, শব্দ শক্তি দিছো, এর ফলে তার কম্পন তৈরি হয়েছে, সেই কম্পনটা তুমি পানির মধ্যে দেখতে পাচ্ছ। এবং তুমি খেয়াল করবা যে তোমার পানির কম্পনটা যখন থেমে যাবে, তোমার শব্দটাও তখন কি হয়, থেমে যায়। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলাম, যে শব্দ হচ্ছে এক প্রকার শক্তি। এই শক্তিটা কিভাবে সঞ্চালিত হয়, তরঙ্গ আকারে সঞ্চালিত হয়। এবং এই তরঙ্গটার তৈরি এই শব্দটা কেন তৈরি হয়, শব্দ তৈরি হয় হচ্ছে আমাদের কম্পনের সাহায্যে। তো খেয়াল করো ভাইয়া যে কথাগুলো বলছি, এই জিনিসগুলো এখানে খুব সুন্দর করে লেখা আছে। তোমরা হচ্ছে ভাইয়া একটু দেখায় দিই, তোমরা হচ্ছে এইখান থেকে তোমরা এই পর্যন্ত এই লেখাটা খুব সুন্দর করে তোমাদের নোট খাতায় লিখে নিবা, এবং সাথে এই দুইটা চিত্র একটু এঁকে নিবা। তো এই দুইটা চিত্র কি ভাইয়া তোমাদেরকে একটু বুঝায় দিই। তো ভাইয়া যে কথাগুলো বলছি এখানে দেখো, কিছু জিনিস ভাইয়া বক্স করে দিছে এরকম গোল গোল করে, তোমরাও এগুলা দিবা, এগুলা ইম্পর্টেন্ট শব্দ। দেখো, শব্দ এক প্রকার শক্তি, শক্তি সঞ্চালিত হয় শব্দ তরঙ্গের মধ্য দিয়ে। শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, যে শব্দ এমসিকিউতে আসে, যে শব্দ হচ্ছে এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, দেখো কণাগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে শব্দ হচ্ছে সঞ্চালিত হয়, এবং এই জিনিসটাই এখানে দেওয়া আছে। তো ভাইয়া এটা দেখায় দিচ্ছি এই সংকোচন প্রসারণটা কিভাবে হয়। তো খেয়াল করো ভাইয়া, তোমাদেরকে একটা অ্যানিমেশন দেখাচ্ছে। এখানে দেখো একটা ঢোলের মধ্যে বাড়ি দিচ্ছে, শব্দটা উৎপন্ন হচ্ছে, আর এই উৎপন্ন শব্দটা দেখো আমাদের কানে আসতেছে। তো এখন কিভাবে এই শব্দটা আসতেছে দেখো, এখানে দেখাচ্ছি আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে যায়। তোমরা যদি একটু খেয়াল করো, দেখো একটা অংশ কালো হচ্ছে, একটা অংশ সাদা হচ্ছে, একটা অংশ কালো হচ্ছে, একটা অংশ সাদা হচ্ছে। এটা দ্বারা বোঝাচ্ছে যে মাধ্যমের কণাগুলো একবার সংকুচিত হচ্ছে, একবার প্রসারিত হচ্ছে। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে বৈশিষ্ট্যটাই হচ্ছে এটা, যে একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়। তোমরা এই যে এখানে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, দেখো এই যে সংকোচন হচ্ছে, প্রসারণ হচ্ছে, সংকোচন হচ্ছে। দেখো তোমরা যদি এই জিনিসটা ভালো করে দেখো, যে দেখো এই দুইটা সংকুচিত হচ্ছে, আবার এই দুইটা প্রসারিত হচ্ছে। এভাবে করে হচ্ছে শব্দটা উৎস থেকে আমাদের কানে পর্যন্ত পৌঁছায়। তো এইখানেও দেখো ওই জিনিসটা আরেকবার দেখাচ্ছে। দেখো আমাদের শব্দ হচ্ছে সংকুচিত এবং প্রসারিত হয়ে আমাদের কানে আসতেছে। দেখো, তো এইখান থেকে একটা জিনিসই তোমরা মনে রাখবা, যে শব্দটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সংকোচন এবং প্রসারণের মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয়। তো খেয়াল করো, তোমাদেরকে ভাই মাত্র অ্যানিমেশনের সাহায্যে দেখালাম যে আমরা যখন কথা বলি, শব্দটা হচ্ছে আমাদের এই বায়ু মাধ্যমের ভিতর দিয়ে বা যে কোনো মাধ্যমের ভিতর দিয়ে কিভাবে প্রসারিত হয়। অর্থাৎ এখান থেকে যে ইম্পর্টেন্ট লাইনটা, ওইটা ভাইয়া বারবার বলতেছে, এটা মাথায় অবশ্যই রাখতে হবে, যে শব্দ হচ্ছে এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে মাধ্যমের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে কি হয়, সামনের দিকে অগ্রসর হয়। দেখো, আমরা আগের ক্লাসে পড়ছিলাম যে শব্দ হচ্ছে দুই রকমের। তোমরা চাইলে ওইখানে যে আজকের কথাটা লিখে রাখতে পারো। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর একটা ছিল কি অনুপ্রস্থ তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ কি, অনুদৈর্ঘ্য তরঙ্গ আমরা মাত্র দেখলাম যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা সঞ্চালিত হয় সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। কথাটা একটু লিখে রাখো, দরকার হলে আগের দিন যেখানে ভাইয়া পড়াইছিলাম অনুদৈর্ঘ্য এবং প্রস্থ, ওইখানে যে কথাটা লিখে রাখতে পারো, যে অনুদৈর্ঘ্য তরঙ্গ সঞ্চালিত হয় সংকোচন এবং প্রসারণের মাধ্যমে। আর অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে তোমার তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ খাঁজ উৎপন্ন করে সঞ্চালিত হয়। অর্থাৎ
অনুদৈর্ঘ্য যে তরঙ্গটা সেটা হচ্ছে এইভাবে, দেখো এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ আর এটা হচ্ছে তরঙ্গ খাঁজ বা তরঙ্গ পাত, এইভাবে হচ্ছে সে অনুপ্রস্থ তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়। এখন আসো আমরা ইম্পর্টেন্ট এখন আরেকটা জিনিস, শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, এটা খুবই ইম্পর্টেন্ট। এখানে ভাইয়া 7টা বৈশিষ্ট্য লিখে রাখছি, তোমরা একটু প্রথমে ভিডিওটা স্টপ করে, এখানে হচ্ছে 5টা আছে আর এখানে আছে এবং 6 এবং 7, এই 7টা বৈশিষ্ট্য তোমরা ভিডিওটা স্টপ করে তোমরা হচ্ছে এই 7টা বৈশিষ্ট্য একটু লিখে নাও। তো ভাইয়া এই 7টা বৈশিষ্ট্য যদি আমরা বুঝাই, তুমি খেয়াল করো আমরা এতক্ষণ যে কথাগুলা বলছিলাম ওইগুলাই হচ্ছে এখানে বৈশিষ্ট্য আকারে দেওয়া আছে। তো প্রথম যে বৈশিষ্ট্যটা দেখো, আমরা জানি শব্দ কেন উৎপন্ন হয়, তার অ্যান্সার হচ্ছে কোন বস্তুর কম্পনের জন্য শব্দ উৎপন্ন হয়। দেখো 1 নম্বর বৈশিষ্ট্যটা এটা, কোন বস্তুর কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। তাহলে এটাকে একটু তোমরা লাল কলম দিয়ে বক্স করে রাখো যে কোন বস্তুর কিসের ফলে, কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয়। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা দেখো, শব্দ সঞ্চালনের জন্য স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন, অর্থাৎ দেখো এখানে স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। এখন তোমার মনে হতে পারে যে ভাই স্থিতিস্থাপক এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে, তুমি খেয়াল করো তো আমরা একটু আগে দেখছিলাম যে শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, সে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে সঞ্চালিত হয়। একটা রাবারের কথা যদি তুমি চিন্তা করো, দেখো তো রাবারটাকে যদি তুমি প্রসারিত করো, রাবার ছেড়ে দিলে সে আবার আগের পজিশনে ফিরে আসে, এই যে ধর্মটা, এই ধর্মটাকে বলে হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ হয়ে আবার সে আগের পর্যায়ে ফিরে আসা, এটাকে বলে হচ্ছে আমরা স্থিতিস্থাপকতা। অর্থাৎ মাধ্যমটা হচ্ছে সংকুচিত হয় আবার প্রসারিত হয়ে সে আগের মতোই হয়ে যায়। তাহলে স্থিতিস্থাপক জড় মাধ্যমের প্রয়োজন, মাধ্যম ছাড়া, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। অর্থাৎ এখানে যদি কোনো মাধ্যম না থাকে, অর্থাৎ ভাইয়ার কথা বলতেছি, এখানে যদি বায়ু মাধ্যমটা না থাকতো তুমি কিন্তু ভাইয়ার শব্দ শুনতে পাবা না। অর্থাৎ একটা বায়ুশূন্য স্থানে ভাইয়া যদি কথা বলি তুমি কিন্তু সেই কথাটা শুনতে পাবা না। কারণ কি, সেখানে যেহেতু কোনো মিডিয়াম নাই, এই কারণে তোমার কাছে আমার কথাটা তোমার কানের পর্যন্ত পৌঁছাবে না। তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। 3 নাম্বার, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে খেয়াল করো, শব্দ এক প্রকার অনুদৈর্ঘ্য তরঙ্গ, অর্থাৎ শব্দ মাধ্যমের কণাগুলোর সংকোচন ও প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। এরপরের লাইনটা খেয়াল করো, একটি সংকোচন ও একটি প্রসারণ মিলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গঠিত হয়। এখন খেয়াল করো তো, আমরা এই ক্ষেত্রে তুমি খেয়াল করো তো, এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য কতটুকু, তুমি এটা বলতে পারো যে এই ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এতটুকু। অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদ মিলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যটা গঠিত হয় আমার অনুপ্রস্থ তরঙ্গের ক্ষেত্রে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে হচ্ছে তার হচ্ছে একটা কি হয়, তরঙ্গ দৈর্ঘ্য গঠিত হয়। তাহলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, মাথায় রাখবা যে একটি সংকোচন একটি প্রসারণ মিলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা গঠিত হয়। 4 নাম্বার, এখন খেয়াল করো তো, এখানে আমরা দেখলাম যে মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। তাহলে আমাদের পৃথিবীতে কয় রকমের মাধ্যম আছে? আমাদের এখানে 3 রকমের মাধ্যম আছে। একটা হচ্ছে বায়বীয় মাধ্যম, একটা হচ্ছে তরল মাধ্যম, আর একটা হচ্ছে কঠিন মাধ্যম। তো আমরা খেয়াল করো, তাহলে এই 3টা মাধ্যমের মধ্য দিয়ে শব্দ সঞ্চালিত হতে পারে। তাহলে খেয়াল করো আমাদের পরেরটা, শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। অর্থাৎ মাধ্যম যেহেতু 3 রকম, তাহলে 3 রকমের মাধ্যমে তোমার শব্দ তরঙ্গের বেগও কি হবে, 3 রকম হবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে কোন মাধ্যমে শব্দের বেগ বেশি, কোন মাধ্যমে শব্দের বেগ কম। তো মনে রাখবা, আমাদের বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম, তার চেয়ে বেশি হচ্ছে তোমার তরলে, তার চেয়ে বেশি হচ্ছে তোমার কঠিনে। কারণ কি, কঠিনে হচ্ছে তোমার হচ্ছে অণু বেশি থাকে, অর্থাৎ মিডিয়ামটা যত ঘন হবে ওইখানে শব্দের বেগটা তত বেশি হবে। তাহলে এখানে এটাই বলা হচ্ছে, দেখো শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভরশীল। বায়ু মাধ্যমে এর বেগ কম, তরলে তার চেয়ে বেশি, কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। এখন এই রিলেশনটা ভাইয়া এখানে দেখাই দিছি, দেখো ভিএ মানে বুঝাচ্ছি হচ্ছে ভাইয়া বায়ু মাধ্যমে শব্দের বেগ, বিডব্লিউ দ্বারা বুঝাচ্ছি হচ্ছে তরলে বেগ। দেখো বায়ুর চেয়ে তরলে শব্দের বেগ বেশি, তারপর তরল মাধ্যমের চেয়ে কঠিন, এস মানে সলিড, সলিড মাধ্যমে হচ্ছে তোমার শব্দের বেগ সবচেয়ে বেশি। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট আরেকটা কথা, যে কঠিনে শব্দের বেগ সবচেয়ে বেশি আর বায়বীয় মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম। এরপরে খেয়াল করো পরের 5 নম্বর যেটা আছে, যে শব্দের তীব্রতা তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। এই কথার মানে হচ্ছে
বর্গের সমানুপাতিক। তো আমরা জানি সমানুপাতিক মানে কি একটা বাড়লে আরেকটা বাড়বে, অর্থাৎ তোমার বিস্তার যদি বাড়ে তোমার শব্দের তীব্রতাও কি হবে, বাড়বে। এরপর আসো দেখো আমাদের 6 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে, তোমাকে বলা হচ্ছে শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন সম্ভব। প্রতিফলন, প্রতিসরণ এগুলা তোমরা ক্লাস 8এও হয়তো বা জানো, যে প্রতিফলন মানে কি এখানে বাড়ি খেয়ে শব্দটা আবার তোমার কাছে ফিরে আসবে, এটা হচ্ছে প্রতিফলন। প্রতিসরণ মানে কি এটা ছেদ করে শব্দ ওই পাশে চলে যাবে, এটা হচ্ছে প্রতিসরণ। আর আরেকটা বলছে কি উপরিপাতন, মানে হচ্ছে একটা শব্দের উপর আরেকটা শব্দের উপরিপাতন, মানে একটার উপর আরেকটা আপতিত হওয়া। এরপর লাস্টে যেটা আছে দেখো, শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপর নির্ভরশীল। তো তোমরা তাপমাত্রাটা বুঝতে পারতেছো যে তাপমাত্রার উপর নির্ভরশীল। অনেকে হয়তো বা আর্দ্রতা এই শব্দটার সাথে পরিচিত না, যে আর্দ্রতা এটা মানে কি। আর্দ্রতা মানে হচ্ছে বায়ু কতটুকু শুষ্ক বা কতটুকু ভিজা তার পরিমাপটাকে আমরা বলি আর্দ্রতা। অর্থাৎ শুষ্ক মিডিয়াম এবং হচ্ছে ভিজা মিডিয়ামের উপরও এটা কি করে, নির্ভর করে। অর্থাৎ আর্দ্র হলে শব্দের বেগ একরকম হবে, ভিজা হলে একরকম হবে, শুষ্ক হলে একরকম হবে। অর্থাৎ শব্দের বেগ কি করে আমরা এখানেই পড়ছি, খেয়াল করো ভাই আরেকবার যদি দেখাই, দেখো মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে মাধ্যমটা যেমন আমরা যদি বায়ু মাধ্যমের কথা চিন্তা করি, বায়ুটা কি শুষ্ক নাকি ভিজা তার উপরও কি করে, নির্ভর করে। এই কারণে এখানে বলা হচ্ছে যে আর্দ্রতার উপরও কি করে শব্দের বেগটা নির্ভর করে। তো দেখো এখন তোমরা হচ্ছে এই জিনিসটা একটু খাতায় লিখে নাও। তো আমরা মাত্র দেখলাম যে কম্পন হলে শব্দ সৃষ্টি হয়। এখন এখান থেকে মাঝে মাঝে একটা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে যে কম্পন হলেই কি আমরা শব্দ শুনতে পাবো কিনা। কম্পন হলেই কি আমরা, দরকার হলে এটার উপর একটু লিখে রাখো প্রশ্নটা, যে কম্পন হলেই কি আমরা শব্দ শুনতে পাবো কিনা। তো তার উত্তর হচ্ছে না, কম্পন হলেই আমরা শব্দ শুনতে পাবো না। কেন পাবো না তার রেজাল্টটা যদি ভাইয়া একটু বলি। মনে করো ভাইয়া কথা বলতেছি, বা তুমি যদি কথা বলো, তুমি তোমার এই জায়গায় একটু হাত দিয়ে ধরো, তুমি নিজে ফিল করবা বা অনুভব করবা তোমার এখানে কিন্তু কম্পন হচ্ছে। তুমি তোমার স্বরনালীটাকে টাচ করো আর কথা বলো, দেখবা যে এখানে কম্পন তৈরি হচ্ছে। তাহলে এই যে কম্পন হচ্ছে তার মানে শব্দ উৎপন্ন হচ্ছে। এখন কথা হচ্ছে ভাইয়া কথা বললেই তুমি শুনবা কিনা, তার অ্যান্সার হচ্ছে না। তাহলে আমরা কেন শুনবো না, অর্থাৎ তোমার কান এবং আমার শব্দের মাঝখানে যদি কোনো জড় মাধ্যম না থাকে, অর্থাৎ কোনো মিডিয়াম না থাকে, অর্থাৎ একেবারে ফাঁপা স্থান হয় যেখানে কোনো মিডিয়াম, তরল মিডিয়ামও নাই, বায়ু মিডিয়ামও নাই, তোমার কঠিন মিডিয়ামও নাই, কোনো মাধ্যম যদি না থাকে, তাহলে আমি যত জোরেই কথা বলি না কেন তুমি সেটা শুনতে পাবা না। কারণ কি, মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হতে পারে না। 2 নম্বর কন্ডিশন, যে আমি যে কথাটা বলতেছি এখানে তো দেখো তুমি হাত দিয়ে ধরলে, ভাইয়া বললাম কি তুমি একটা কম্পন অনুভব করবা, যে এখানে একটা কম্পন হচ্ছে। এখন সেই কম্পাঙ্কটা যদি 20 হার্টজের থেকে কম হয় কিংবা 20,000 হার্টজের থেকে বেশি হয়, তাহলে তুমি শব্দটা শুনতে পাবা না। এইটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, যে আমরা কত থেকে কত হার্টজের মধ্যে কম্পাঙ্ক শুনতে পাই। সেটা হচ্ছে আমরা 20 হার্টজ থেকে 20,000, অর্থাৎ 20 হার্টজের নিচে যদি কম্পন তৈরি হয় সেটা তুমি শুনতে পারবা না। আবার 20,000 হার্টজের চেয়েও বেশি যদি কম্পন তৈরি হয় তাহলে তুমি সেটা শুনতে পারবা না। তো দেখো এখানে আমরা কি বলছি, এই লাইনটা একটু আন্ডারলাইন করে রাখো দরকার হলে। শব্দের উৎস ও শ্রোতার মাঝে একটি জড় মাধ্যম থাকতে হবে এবং উৎসের কম্পাঙ্ক 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে হতে হবে। অর্থাৎ এইটা যদি না হয় তাহলে আমরা এই দুইটা কন্ডিশন ছাড়া আমরা শব্দ শুনতে পাবো না। জিনিসটা খুব ভালোভাবে মনে রাখবা। তো খেয়াল করো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য শব্দ তরঙ্গের, ভাই এখানে লিখে দিছি। তো তোমরা এটা হচ্ছে বক্স করে একটু লিখে রাখবা এভাবে, যে একটি নির্দিষ্ট শব্দ, আর এখানে একটু লেখো শব্দ লিখে ব্র্যাকেটে শব্দের পাশে, ভাই এখানে লিখে দিই শব্দ লিখে, আবার তরঙ্গ লেখো, অর্থাৎ তরঙ্গের জন্য এটা সত্য। কারণ কি, তরঙ্গ এক প্রকার শক্তি। আচ্ছা, একটা নির্দিষ্ট শব্দ বা একটা নির্দিষ্ট তরঙ্গ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করে তখন এর বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্কের অপরিবর্তিত থাকে। তো এবার হচ্ছে তোমরা এই লেখাটার পরে আমরা এই প্রশ্নটা একটু লিখে নাও, আমরা এই ম্যাথটা একটু সলভ করব। এই ম্যাথটা তোমরা একটু লিখে নাও। তো এখানে একটু এগুলা সুন্দর করে এঁকো, কোন দূরত্বটা কত দেখেছি ভাইয়া। তো
তো আসলে আমরা এই ম্যাথটা যদি একটু সলভ করি, তুমি একটু খেয়াল করো। বলা হচ্ছে চিত্রে বায়ুতে সৃষ্ট একটি শব্দ তরঙ্গ দেখানো হয়েছে। শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড হলে এর কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমাকে বেগ বলে দিছে, তোমাকে কম্পাঙ্কটা বের করতে বলছে, এবং এইখানে দেখো একটা তোমাকে দূরত্ব বলে দিছে। এখন এইখানে কি বলছে, এইখানে কি দেওয়া আছে, এই জিনিসগুলো আমরা যদি একটু বুঝি। তো খেয়াল করো তো, এই দিক বরাবর আজকে ক্লাসের শুরুতে আমরা এই লেখচিত্রগুলো দেখাইছি। বলো তো, এই দিক বরাবর দূরত্ব দেওয়া আছে, তাহলে এই লেখচিত্র থেকে তুমি কি বের করতে পারবা, তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবা। তাহলে এইখানে কতটুকু দূরত্ব দেওয়া আছে এটা একটু তোমাকে বুঝতে হবে। তো খেয়াল করো তো, আমরা এইখান থেকে সে যখন এইখানে আসবে, তোমরা এটা আঁকার দরকার নাই ভাইয়া, তোমাদের বোঝার জন্য আঁকতেছি। বলতো এইটা মানে কি একটা ল্যামডা। আবার সে যখন এইখান থেকে এইখানে আসবে, দেখো আরো একটা সাইকেল সম্পন্ন করতেছে, এটা মানে কত, তাহলে আরো একটা ল্যামডা সে সম্পন্ন করলো। তাহলে এই জিনিসগুলো একটু বুঝতে হবে। এরপরে খেয়াল করো, এরপরে সে এইখান থেকে দেখো, এই যে এইখান থেকে এই পর্যন্ত, তাহলে এইখান থেকে এতটুকু কত বলতো, ল্যামডা বাই 2। তাহলে বলতো এইখানে যে 50 সেন্টিমিটার দেওয়া আছে, এটা বলতে কত দেওয়া আছে বলতো, ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 সমান সমান হচ্ছে কত, 50 সেন্টিমিটার। তাহলে তোমরা একটু ভাই এখানে লিখি, লেখো যে ধরি, বা এটা হচ্ছে চিত্রটা এখানে থাকুক ভাই, যে এখানে বাম পাশে টেনে তোমরা লেখো যে ধরি তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান হচ্ছে ল্যামডা। তাহলে সুতরাং চিত্র হতে ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 সমান সমান হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে এখান থেকে দেখো আমরা কত লিখতে পারি, দেখো এখানে কত আসবে, এটা মিলে হবে 2, এখানে হাফ মানে হচ্ছে 2.5, তাহলে হচ্ছে 2.5 ল্যামডা সমান সমান 50 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.5 মিটার। আমরা মিটারে নিয়ে গেলাম। তাহলে তুমি ভাই চিত্রটা মুছে দিলাম। আমরা এখান থেকে যদি ল্যামডার মানটা বের করো, দেখো এখান থেকে ল্যামডার মান আসবে কত, ল্যামডা সমান সমান হচ্ছে 0.5 ডিভাইডেড বাই হচ্ছে 2.5। তাহলে এইখান থেকে দেখো তো, আমরা তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মানটা যদি আমরা বের করি, 0.5 ভাগ হচ্ছে 2.5, এটা ভাগ করলে আসে হচ্ছে 0.2 মিটার। তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্যটার মান পেলাম হচ্ছে 0.2 মিটার। এরপরে দেওয়া আছে দেখো শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে আবার শব্দের বেগ ভি সমান সমান হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। তো তোমাকে জিজ্ঞেস করছে কি কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে কম্পাঙ্ক এফ সমান সমান হোয়াট। তাহলে তুমি খেয়াল করো তো, তোমাকে ভি দেওয়া আছে, ল্যামডা দেওয়া আছে, তোমাকে এফ বের করতে বলছে। তাহলে আমরা জানি ভি সমান সমান হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখান থেকে এফ সমান সমান লিখতে পারি হচ্ছে ভি বাই ল্যামডা, বা এফ সমান সমান ভি এর মানটা বসাও, ভি এর মান হচ্ছে 332, ল্যামডার মান হচ্ছে 0.2। তাহলে এখান থেকে আমরা এফ এর মান পাবো হচ্ছে, দেখো কত আসে, 332 ভাগ হচ্ছে 0.2। তাহলে এখান থেকে আমাদের ল্যামডার মান আসে হচ্ছে 1660 হার্টজ। তাহলে খেয়াল করো, তোমাকে বের করতে বলছে যে তোমার যে শব্দটা তৈরি হয়েছে ওই শব্দের কম্পাঙ্ক নির্ণয় করো। তাহলে তোমরা এখানে লেখো যে অতএব কম্পাঙ্ক 1660 হার্টজ। তো খেয়াল করো তোমরা, আমরা এখন হচ্ছে রাজশাহী বোর্ড 2017 এই প্রশ্নটা তুলব। তো তোমরা হচ্ছে এই প্রশ্নটা ভাইয়া বোর্ডে লিখলাম না, তোমরা একটু টেস্ট পেপার থেকে ভাইয়া দেখাচ্ছি, তোমরা এই সৃজনশীলটা লেখে না, এবং গ এবং ঘ নাম্বার, ক খ না, ক খ আমাদের দরকার নাই আপাতত। তোমার হচ্ছে গ এবং ঘ এর এই দুইটা প্রশ্ন তোমরা তুলে নাও। এবং দেখো ভাইয়া ঘ নাম্বারে ভাইয়া একটু দাগ দিয়ে রাখছি একটা প্রশ্নে, যে একই শব্দের জন্য তোমরা এই ওয়ার্ডটাকে তোমরা এরকম লাল কালি দিয়ে দাগ দিয়ে রাখো। তো ভাইয়া এখন এই প্রশ্নটা সলভ করে দিচ্ছি। খেয়াল করো, আমরা মাত্র যে প্রশ্নটা দেখলাম, আমরা যদি এটা সলভ করি, তো আমাদেরকে বলা হচ্ছে যে পি মাধ্যমে দুটি ভিন্ন উৎস হতে সৃষ্ট শব্দদ্বয়ের কম্পাঙ্ক হচ্ছে তোমার 340 হার্টজ এবং 400 হার্টজ।
এবং এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.165 মিটার, অর্থাৎ এগুলো সব ইনফরমেশন তোমাকে পি মাধ্যমের জন্য বলা হচ্ছে। অপর একটি মাধ্যম কিউতে শব্দের বেগ হচ্ছে 400 মিটার পার সেকেন্ড, ওইগুলো আমরা পরে বাদ দিলাম। এখন একটা কথা এখান থেকে ইম্পর্টেন্ট একটা কথা তোমাকে মাথায় রাখতে হবে, যেমন মনে করো বায়ু মাধ্যম যদি হয়, মনে করো বায়ু মাধ্যমে ভাইয়াও কথা বলতেছি, এখানে আরেকজন দ্বারাও কথা বলতেছে। এখন আমার কথার ফ্রিকোয়েন্সি আর তার কথার ফ্রিকোয়েন্সি কিন্তু সেম হবে না, তাই না? দুজনের সেম হতে পারে, আলাদাও হতে পারে। তো এখান ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা যে একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ সবসময় কনস্ট্যান্ট, অর্থাৎ সবসময় একই। অর্থাৎ আমি যে কথা বলতেছি সেটা তোমার কাছে, আমাদের সাধারণত শব্দের বেগটা হচ্ছে 332 মিটার পার সেকেন্ড ধরা হয়। অর্থাৎ আমি যে কথা বলতেছি এটা তোমার কাছে যদি 332 মিটার পার সেকেন্ড বেগে যায়, আরেকজনও যদি ঠিক একই মাধ্যমে, খেয়াল করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ঠিক একই মাধ্যমে যদি আরেকজনও কথা বলে তারটাও তোমার কাছে কি করবে, 332 মিটার পার সেকেন্ড বেগে যাবে। কারণ কি, তোমরা গতি অধ্যায়ে ভাইয়া পড়াইছিলাম শব্দের বেগ হচ্ছে সুষম বেগের একটা উদাহরণ, অর্থাৎ এর মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ একটা নির্দিষ্ট মিডিয়াম যদি হয় শব্দের বেগ সবসময় কি থাকবে বলতো, সমান থাকবে। তাহলে তুমি খেয়াল করো আমাদের প্রথম যে প্রশ্নটা বলা হচ্ছে, আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা যদি আসি, তোমাকে দেখো আমাদের একটা পি মাধ্যম নিছে তারা, তাই না? এখানে পি মাধ্যমে দুইটা উৎস থেকে তুমি শব্দ তৈরি করছো। এখন এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, উৎস দুইটা হোক সমস্যা নেই, দুইটা উৎস, প্রথম উৎসটা থেকেও একটা শব্দ তৈরি হবে, দ্বিতীয় উৎস থেকেও একটা শব্দ তৈরি হবে, কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে ওই উৎসের শব্দের বেগ যা হবে এই উৎসেরও শব্দের বেগ কি হবে, তাই হবে। কারণ কি, একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ অলওয়েজ কনস্ট্যান্ট। দরকার হলে খাতার কোনো এক জায়গা দিয়ে লিখে রাখতে পারো পাশে এই ম্যাথটার, যে কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ সর্বদা ধ্রুবক। অর্থাৎ যত রকমের শব্দই করো না কেন সব কিছুর বেগই কত হবে, 332 মিটার পার সেকেন্ড, বা ওই মাধ্যমে যেটা নির্দিষ্ট সেটা হবে। তা আমাদেরকে আমাদেরকে পি মাধ্যমের জন্য কি বলে দিচ্ছে, যে পি মাধ্যমে উৎসত সৃষ্ট তরঙ্গের কম্পাঙ্ক 340 হার্টজ এবং 400 হার্টজ। তাহলে কম্পাঙ্ক আমরা এখানে লিখে দিই পি মাধ্যমে, এখানে পি মাধ্যমে কম্পাঙ্ক F1 সমান সমান তোমাকে বলে দিতে হচ্ছে 340 হার্টজ, 340 হার্টজ, এবং F2 সমান সমান বলে দিতে হচ্ছে 400 হার্টজ, 400 হার্টজ। এরপরে তোমাকে আরেকটা ইনফরমেশন বলে দিছে যে এদের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার, এটা তোমাকে বলে দিছে পি মাধ্যমের জন্য। গ নম্বরে বলা হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ নির্ণয় করো। তাহলে হচ্ছে পি মাধ্যমে শব্দের বেগ, পি মাধ্যমে শব্দের বেগ ভি, আমরা এটাকে পি ধরলাম, সমান সমান হচ্ছে ওয়াট, এটা তোমাকে বের করতে বলছে। এখন এই টাইপের অঙ্কগুলো তোমাদের সৃজনশীলে প্রায় সময় আসে, পরীক্ষায়ও আসে, আবার তোমরা যখন ইন্টারমিডিয়েটে কলেজ লেভেলে যাবা ওইখানেও দেখবা যে এই ম্যাথগুলো আবার আসবে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, এখন খেয়াল করো তো, আমরা দুইটা উৎসের তরঙ্গ দৈর্ঘ্য, এটা F1 এটা F2 তরঙ্গ দৈর্ঘ্য, এটা λ1 এটা λ2, তাই না? তাহলে এখন ভাইয়া λ1 মাইনাস λ2 সমান সমান 0.165 নাকি λ2 মাইনাস λ1 সমান সমান 0.165 লিখবো, এটা লিখতে পারাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ কখনো আমরা এটা লিখবো, কখনো আমরা এটা লিখবো। এখন তোমাকে বুঝতে হবে কখন আমরা λ1 মাইনাস λ2 লিখবো, কখন হচ্ছে λ2 মাইনাস λ1 লিখবো। কারণ কি, তোমাকে সৃজনশীল তো বলে দিছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.16 মিটার। তাহলে তোমাকে বুঝতে হবে যে এইটা মানেও পার্থক্য বোঝায়, এইটা মানেও পার্থক্য বোঝায়। তাহলে ভাই আমি লিখবো কোনটা? তাহলে আসো আমরা কোনটা লিখবো সেটা আমরা কিভাবে বুঝবো, খেয়াল করো। বলো তো, আমরা জানি হচ্ছে v ইজ ইকুয়াল হচ্ছে f ল্যামডা, এটা তোমাদের লেখার দরকার নাই, ভাই বোঝার জন্য দেখাচ্ছি। তাহলে v যেহেতু ধ্রুবক, আমরা একটু আগে বলছি যে একটা নির্দিষ্ট মাধ্যমে v এর মানটা কি হবে, ধ্রুবক হবে। তাহলে আমরা যেহেতু p মাধ্যমে বের করতেছি, v হচ্ছে ধ্রুবক, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে যে ল্যামডা সমান সমান হচ্ছে v ডিভাইডেড বাই হচ্ছে f। তাহলে এটা যদি ধ্রুবক হয়, এটা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবক আর সমান সমান মিলে হয় সমানুপাতিক, তাহলে সমানুপাতিক 1/f। তাহলে তোমরা একটু খেয়াল করো, তোমরা এইখান থেকে লেখা শুরু করো যে যেহেতু
ল্যামডা সমানুপাতিক 1/f। তাহলে খেয়াল করো তো, f এর মান যদি বড় হয় তোমার ল্যামডার মান কি হবে, ছোট হবে। f এর মান যদি ছোট হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক তাই না, যে f এর মান যদি ছোট হয় ল্যামডার মান তোমার কি হবে, বড় হবে। তাহলে তুমি খেয়াল করো তো, f এর মান ছোট হলে ল্যামডার মান বড় হবে। তাহলে f এর মান ছোট কার বলো তো, f1 হচ্ছে ছোট, আবার f2 হচ্ছে কি বড়। যেহেতু ল্যামডা সমানুপাতিক, বা যেহেতু না লিখে এখানে লেখো যে আমরা জানি ল্যামডা সমানুপাতিক 1/f, যেহেতু f1 লেস দ্যান হচ্ছে f2, তাহলে সুতরাং ল্যামডা 1 গ্রেটার দেন হচ্ছে ল্যামডা 2। অর্থাৎ এই সম্পর্কগুলো থেকে তোমাকে বুঝতে হবে যে কোনটা থেকে কোনটা মাইনাস করবা। তাহলে আমরা দেখলাম যে f যদি ছোট হয় ল্যামডার মানটা বড় হবে, যেহেতু f1 ছোট তার কারণে তার ল্যামডা 1টা কি বড়। তাহলে আমরা সব সময় কি করব, বিয়োগ করব বড়টা থেকে ছোটটা। তাহলে প্রশ্ন মতে তাহলে আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.165 মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম যে আমাদের ল্যামডা 1 বড়, তাহলে আমরা ল্যামডা 1 থেকে এখন ল্যামডা 2টা বিয়োগ করব। তাহলে প্রশ্ন মতে ল্যামডা 1 মাইনাস ল্যামডা 2 সমান সমান 0.165। তাহলে এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, পরীক্ষায় এই জিনিসটা দেখায় দিবা। নাহলে কারণ হচ্ছে কিছু কিছু ম্যাথে আমরা ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ও লিখবো, অর্থাৎ সেটা নির্ভর করবে তোমার কম্পাঙ্কগুলোর উপর। কম্পাঙ্ক যেটা ছোট হবে তার ল্যামডা বড় হবে, আর আমরা সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। তাহলে এবার আসো আমরা যদি এই সমীকরণটা থেকে আসি। এখন খেয়াল করো তো, ল্যামডা সমান সমান আমরা জানি কত বলো তো, v/f। তাহলে এখানে আমরা মান বসাই দিই। তাহলে ল্যামডা 1 সমান সমান আমরা এখান থেকে লিখতে পারবো হচ্ছে, দেখো ল্যামডা 1 সমান সমান v/f1। এখন খেয়াল করো তো ভাইয়া, v এর সাথে 1 লিখি নাই, কারণ কি, এর কারণ হচ্ছে v তো ধ্রুবক, দুইটার জন্যই সেম। তাহলে আমরা ল্যামডা 1 এর জায়গায় v/f1 লিখলাম, v/f1 মাইনাস ল্যামডা 2 এর জায়গায়, তাহলে এটাকে এখন ল্যামডা 2 লেখো। তাহলে ল্যামডা 2 সমান কত হবে, v/f2। তাহলে ল্যামডা 2 সমান সমান হবে হচ্ছে আমরা এটা vp লেখো, যেহেতু p মাধ্যমে বের করতেছি, vp ডিভাইডেড বাই হচ্ছে f2 সমান সমান 0.165। এখানে লিখে দাও যে যেহেতু v ইজ ইকুয়াল হচ্ছে f ল্যামডা, অর্থাৎ আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি। এখন দেখো উপর থেকে তুমি একটা vp তুমি কমন নিতে পারো। তাহলে আমরা vp যদি কমন নাও তাহলে থাকবে 1/f1 মাইনাস হচ্ছে 1/f2 সমান সমান 0.165। তাহলে আসো আমরা এই মানগুলো এখানে বসায় দাও। আমরা এই মানগুলো যদি এখানে বসাও, বা vp ইন্টু 1/f1, f1 এর মান হচ্ছে 1/340 মাইনাস 1/f2, 1/f2 এর মান হচ্ছে 400 সমান সমান হচ্ছে 0.165। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি এই মানটা, তাহলে আসবে হচ্ছে, ক্যালকুলেটরের সাহায্যে আমরা যদি করি 340 আর হচ্ছে 400, এটাকে করলে আসতেছে হচ্ছে তোমার 4.41176 কিন্তু হচ্ছে 10 ইনভার্স 4 সমান সমান 0.165। তাহলে এখান থেকে আমরা যদি ভিপি এর মানটা বের করো, ভিপি সমান সমান আসবে হচ্ছে 0.165 ডিভাইডেড বাই 4.411767 কিন্তু হচ্ছে 10 ইনভার্স 4। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের দেখো মানটা আসবে 0.165 ভাগ হচ্ছে অ্যান্সার। এটাকে করলে আমাদের সুতরাং ভিপি সমান সমান আসে হচ্ছে 374 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ক নাম্বার প্রশ্নটাতে তোমাকে বলা হচ্ছিল যে আমাদের পি মাধ্যমে শব্দের বেগ কত। তাহলে অতএব পি মাধ্যমে শব্দের বেগ 374 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদেরকে এটাই বের করতে বলছে যে পি মাধ্যমটাতে শব্দের বেগটা কত। এরপর আসো আমরা ঘ নাম্বার যে প্রশ্নটা আছে, আমরা যদি এবার ওই প্রশ্নটাতে যাই, তো ঘ নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। আমাদেরকে কি বলা হচ্ছে, মাধ্যম দ্বয়ের একই শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখন তোমাকে এখানে একটু বুঝতে হবে, তোমাকে কি বলছে খেয়াল করো। প্রথমে বলছে মাধ্যম দ্বয়ে
আবার ভাইয়া তোমাকে লাল কলম দিয়ে একটা লাইন বক্স করে রাখতে বললাম, কি সেটা হচ্ছে একই শব্দের। এখন খেয়াল করো তো, একই শব্দ যখন দুইটা আলাদা মিডিয়ামে যায় তখন কি ঘটে, আমরা আজকে এটা লিখে দিছিলাম তাই না, যে একটা নির্দিষ্ট শব্দ এক মাধ্যম হতে অন্য মাধ্যমে প্রবেশ করে, অর্থাৎ দুইটা মাধ্যম যখন আলাদা হয় তখন তার বেগ ও তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন ঘটে, কিন্তু কম্পাঙ্ক অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই জিনিসটা এখন তোমাকে এখানে ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যে বলে দিছে মাধ্যম দ্বয়, তার মানে মাধ্যম আলাদা, মাধ্যম আলাদা, আবার তোমাকে বলছে শব্দ এক, যেহেতু শব্দ এক এই কথার মানে শব্দের কম্পাঙ্ক দুই জায়গায় সেম হবে, কিন্তু পরিবর্তন হবে কে কে, বেগ এবং তোমার হচ্ছে কিসের, তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হবে। তাহলে আসো আমাদেরকে বলা হচ্ছে এখন তোমার তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্যটা তারা বলে দিছে হচ্ছে 0.1 মিটার। তাহলে আসো আমরা ঘ নাম্বারে কি কি দেওয়া আছে আমরা যদি ইনফরমেশন গুলা লিখি, যে এখানে কিউ মাধ্যমে শব্দের বেগ ভি কিউ সমান সমান তোমাকে বলে দিছে, দেখো প্রশ্নে উদ্দীপকে 400 মিটার পার সেকেন্ড। 400 মিটার মাধ্যমে শব্দের বেগ কত, সেটা হচ্ছে আমরা গ নাম্বার প্রশ্নে বের করছি। গ হতে পি মাধ্যমে শব্দের বেগ ভিপি সমান সমান হচ্ছে 374 মিটার পার সেকেন্ড। এই জিনিসগুলো আমরা বের করছি। এখন তোমাকে বলে দিছে, দেখো আগের ম্যাথটার মতো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য এখন তোমাকে বলা হচ্ছে কত মিটার, 0.1 মিটার। তো লেখো, যেহেতু একই শব্দের জন্য তাই ধরি শব্দের কম্পাঙ্ক সমান সমান এ। তাহলে এই জিনিসটা তোমাকে একটু বুঝতে হবে। খেয়াল করো আমরা কি বললাম, এই যে আমরা শব্দের যে বৈশিষ্ট্যটা জানি, শব্দ যখন মাধ্যম চেঞ্জ করে তখন তার বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য আলাদা হয়। দেখো আমাদের কিউ মাধ্যমে বেগ হচ্ছে 400, পি মাধ্যমে বেগ হচ্ছে 374, তার মানে বেগ আলাদা। এবং তোমাকে উদ্দীপকে বলে দিছে প্রশ্ন, দেখো তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আলাদা যার কারণে তার পার্থক্য হচ্ছে, কিন্তু তোমার কম্পাঙ্কটা অপরিবর্তিত থাকে, যার কারণে আমরা ধরে নিছি কম্পাঙ্কটা কত বলতো, এফ। তাহলে এবার আগের মতো এখন যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য বলে দিছে, আমরা কি ল্যামডা পি মাইনাস ল্যামডা কিউ সমান সমান 0.1 লিখব, নাকি ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান সমান 0.1 লিখব, এটা তোমাকে বুঝতে হবে, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, আগের অঙ্কটাতে তোমাকে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক দেওয়া ছিল, তুমি কম্পাঙ্কের সাথে কম্পেয়ার করে বলছো, কিন্তু এখনকার ম্যাথটাতে তুমি ভেলোসিটি বা বেগ জানো, তাহলে বেগের সাথে তোমাকে কম্পেয়ার করে বলতে হবে যে কে বড় কে ছোট। তাহলে খেয়াল করো তো, আমরা জানি কি ভি সমান সমান হচ্ছে এফ ল্যামডা, তাহলে ভি সমানুপাতিক হচ্ছে ল্যামডা। তাহলে তুমি খেয়াল করো তো, বা ভাই এখান থেকে লিখতে পারি ল্যামডা সমানুপাতিক হচ্ছে ভি। তার মানে ভি এর মান যদি বড় হয় তোমার ল্যামডার মান বড় হবে, ভি এর মান ছোট হলে ল্যামডার মানও কি হবে বলো তো, ছোট হবে। তাহলে আমরা এই জিনিসটার থেকে যদি আমরা লিখি যে আমরা জানি ল্যামডা সমানুপাতিক হচ্ছে ভি, আমরা জানি কি ল্যামডা সমানুপাতিক, এই যে ভাই এখান থেকে লিখছি ভি। তাহলে এখানে দেখো তো বড় হচ্ছে দেখো ভি কিউ, তাহলে হচ্ছে যেহেতু ভি কিউ গ্রেটার দেন হচ্ছে ভিপি, তাহলে সুতরাং তাহলে ভি কিউ যেহেতু বড় তার মানে ল্যামডা কিউটাও কি হবে, বড় হবে, কারণ কি এদের সম্পর্কটা কি সমানুপাতিক। তাহলে সুতরাং ল্যামডা কিউ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা পি। তাহলে প্রশ্ন মতে তোমাকে বলে দিছে যে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি সমান সমান 0.1। তোমাকে এটা তারা বলে দিছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 0.1, এটা তোমাকে বলে দিছে। এখন তুমি খেয়াল করো, আমরা যদি এই মানগুলো একটু বসাই, তুমি দেখো তো আমাদের এইখানে দেখো আমরা ভি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে এখান থেকে দেখো আমরা যদি আসি যে ভি ইজ ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, তাহলে এখান থেকে দেখো আমরা ল্যামডা সমান সমান আগের মতো লিখতে পারি হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, এফ।
তাহলে এফ যেহেতু দুইটার জন্যই সমান, তার মানে এফ এর মান কোনো পরিবর্তন হবে না। তাহলে ল্যামডা পি সমান সমান আমরা লিখতে পারবো হচ্ছে ভিপি বাই এফ। আবার ঠিক একইভাবে এখান থেকে আমরা ল্যামডা কিউ যদি লিখি তাহলে আসবে কত, ভি কিউ ডিভাইডেড বাই এফ। দুইজনের জন্যই এফ লিখছি, এর কারণ কি, দুইটার জন্যই এফ সমান, এফ অপরিবর্তিত থাকে। তাহলে আমরা আসো এখানে যদি মানগুলা বসাও, যে বা ল্যামডা কিউ এর জায়গায় আমরা লিখতে পারি ভি কিউ বাই এফ, তাহলে হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই হচ্ছে এফ, মাইনাস ল্যামডা পি এর জায়গায় আমরা লিখতে পারবো হচ্ছে ভিপি ডিভাইডেড বাই এফ সমান সমান 0.1। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এখান থেকে ভিকিউটা আমরা মানগুলা যদি বসাও, ভিকিউ এর মান কত, আচ্ছা আমরা একটা এফ কমন যায়, 1/f টা কমন নিয়ে নাও তাহলে সুবিধা হবে। ভিকিউ মাইনাস ভিপি সমান সমান হচ্ছে 0.1। তাহলে আমরা এবার মানগুলা বসাও, আমরা যদি মানগুলা বসাই, বা 1/f ইনটু হচ্ছে ভিকিউ, দেখো ভিকিউ মানে হচ্ছে 400 মাইনাস ভিপি, ভিপি মানে হচ্ছে 374 সমান সমান হচ্ছে 0.1, বা 1/f ইনটু হচ্ছে আমরা যদি এখানে বিয়োগ করি তাহলে এখানে আসে 26 সমান সমান হচ্ছে 0.1। তাহলে এখান থেকে আমরা যদি f টা বের করো, তাহলে f এর দিকে গুণ যাবে, 6 দ্বারা ভাগ, 0.1 দ্বারা ভাগ হবে, তাহলে 26 ডিভাইডেড বাই 0.1, তাহলে হচ্ছে ভাগ 0.1, এটা করলে আসে হচ্ছে, সুতরাং f সমান সমান হচ্ছে 260 হার্টজ। তাহলে আমরা বের করলাম যে তোমার যে এখানে যে কম্পাঙ্কটা আছে দুইটা মাধ্যমের জন্য কম্পাঙ্কটার মান কত বলতো, 260 হার্টজ। এখন তুমি প্রশ্নটা পড়ো, আমাদেরকে কি বের করতে বলা হয়েছে, খেয়াল করো তো। তোমাকে বের করতে বলা হচ্ছে তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে 140 মিটার যেতে পারবে কিনা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো যে তরঙ্গটি 80 বার কম্পনে কিউ মাধ্যমে তোমার হচ্ছে 124 মিটার যেতে পারবে কিনা। এখানে তাহলে তোমাকে কি বের করতে হবে, খেয়াল করো তো ভাই, যদি এগুলো একটু মুছে ফেলি, দেখো তো আমরা একটা তরঙ্গ যদি চিন্তা করি, যে এটা হচ্ছে মনে করো আমাদের একটা তরঙ্গ, তাহলে তরঙ্গটা খেয়াল করো কতবার কম্পনে তোমাকে বলছে, এখানে 80 বার কম্পনে। তাহলে বলো তো তরঙ্গ যখন এখানে কয়টা কম্পন আঁকছি ভাইয়া বলো তো, তোমরা জানো এখানে আমরা একটা কম্পন বোঝাই, একটা বৃত্ত মানে একটা সাইকেল, একটা কম্পন, একটা স্পন্দন, তাই না, এই শব্দগুলো আমরা ব্যবহার করি। তাহলে বলতো তরঙ্গ যখন একটা কম্পন দেয় তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে বলতো, ল্যামডা দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা যদি কিউ মাধ্যমের জন্য ল্যামডাটা বের করতে পারি, তাহলে একটা কম্পনে সে অতিক্রম করে ল্যামডা দূরত্ব, তাহলে 80টা কম্পনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে আমরা এটা বের করতে পারবো। তার মানে এই টাইপের অঙ্কের ক্ষেত্রে তোমাকে যে তোমাকে বলে দিবে যে মনে করে n সংখ্যক কম্পনে সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে, তাহলে তোমাকে বের করতে হবে কি, ল্যামডার মান, ওই মাধ্যমে ল্যামডার মান। কারণ কি, যে একবার যদি একটা কম্পন দেয় তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, ল্যামডা দূরত্ব। তাহলে n সংখ্যক, যেমন ভাই এখানে লিখে দিই, একবার কম্পনে অতিক্রম করে সমান সমান ল্যামডা দূরত্ব। তাহলে হচ্ছে সুতরাং n বার কম্পনে অতিক্রম করবে হচ্ছে ঐকিক নিয়মে আমরা কোন দিলাম, n ল্যামডা দূরত্ব। তার মানে আমাদেরকে এখন বের করতে হবে কিউ মাধ্যমে ল্যামডার মান কত। তাহলে খেয়াল করো তো, তুমি কম্পাঙ্ক জানো, কিউ মাধ্যমে শব্দের বেগ জানো, অর্থাৎ ভি জানো, তাহলে আমরা কিউ মাধ্যমে ল্যামডা বের করে নিতে পারবো। তাহলে খেয়াল করো যে আবার ভি কিউ সমান সমান হচ্ছে এফ ইন্টু হচ্ছে ল্যামডা কিউ। তাহলে এখান থেকে আমরা যদি ল্যামডা কিউটা বের করি, ল্যামডা কিউ সমান সমান আসবে হচ্ছে ভি কিউ ডিভাইডেড বাই এফ। এফ এর মান তুমি বের করছো 260, তাহলে আমরা এখানে বসায় দাও ল্যামডা কিউ সমান, এফ এর মান হচ্ছে 260, আর হচ্ছে তোমাকে ভি কিউ বলে দিছে হচ্ছে 400, তাহলে হচ্ছে 400। আমরা এখান থেকে যদি ল্যামডা কিউ এর মান বের করি, ল্যামডা কিউ সমান সমান আসে, দেখো কত, আমরা 400 ভাগ হচ্ছে 260, তাহলে এখান থেকে আমাদের ল্যামডার মান আসে 1.54 মিটার। তাহলে আমরা 1.54, সরি ভাই ভুল লিখছি, 1.538 মানে হচ্ছে 54 লিখলাম, 54 মিটার। তাহলে আমরা ল্যামডা কিউ এর মান পেলাম এটা। এখন তোমাকে বলা হচ্ছে সে কতটুকু দূরত্ব, কয়টা কম্পনে বলো তো, 80টা কম্পনে। তাহলে আমরা লেখো যে আমরা জানি
আমরা জানি একটি কম্পনে তরঙ্গ অতিক্রম করে সমান সমান হচ্ছে ল্যামডা কিউ দূরত্ব। তাহলে সুতরাং 80টি কম্পনে তরঙ্গ অতিক্রম করে সমান সমান হচ্ছে 80 ইন্টু হচ্ছে ল্যামডা কিউ দূরত্ব। তাহলে তুমি এখানে মান বসো, 80 ইন্টু ল্যামডা কিউ মানে কত 1.54 মিটার। তাহলে আমরা এখানে মান বসো 1.54 মিটার। তাহলে দেখো এখানে কত আসে, তাহলে আমরা এখানে যদি গুণ করো 80 ইন্টু হচ্ছে 1.54, তাহলে এটাকে করলে আসে হচ্ছে 123.2 মিটার। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এটা হচ্ছে তোমার 124 মিটার যেতে পারবে কিনা। তাহলে খেয়াল করো আমরা পাইছি কত বলতো 123.4 মিটার। তাহলে আমাদেরকে এটাই দেখাইতে বলছে। তো আমরা লিখব যে তরঙ্গটি অতএব তরঙ্গটি কিউ মাধ্যমে 80 বার কম্পনে 124 মিটার যেতে পারবে না। তো খেয়াল করো আজকের ক্লাসটা ভাইয়া এখানেই শেষ করব। আরো কিছু সৃজনশীল ভাইয়া আগামী ক্লাসে করাবো। তো আজকে যে জিনিসগুলো পড়াইছি তোমরা সুন্দর করে ফ্রেশ করে লিখবা এবং প্রতিদিনের মতো গ্রুপে আপলোড করে দিও।